হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুদিন পর বিকেলবেলায় দেখলাম বৃষ্টি থেমেছে, তাই চলে গেলাম ছাদের ওপরে। একবার দেখে আসি তো গাছগুলো কেমন আছে। গিয়ে দেখলাম কিছু কিছু গাছের হাল একদমই বেহাল হয়ে পড়ে আছে। ঠিকভাবে কেউই আমরা এই গাছগুলোর সঠিক যত্ন নিতে পারছি না। আমাদের ছাদে প্রায় 200খানা গাছ রয়েছে। ওর মধ্যে কিছু গাছ কিছুদিন আগে যে পরিমাণে গরম পড়েছিল তাতে শুকিয়ে গেছে। যতই জল দিই না কেন সেই গাছগুলোকে আর বাঁচাতে পারলাম না। দেখো এই গাছটা কতটা সুন্দর একটা গাছ। কি জানি কি নাম এই গাছগুলোর। আমি না এই পাতাবাহার গাছগুলোর একটা নামও জানি না। সবগুলোকেই পাতাবাহার বলে আমি চালিয়ে দিই। এই ট্যাঙ্কির নিচে যেই ফাঁকা স্পেসটা রয়েছে ওর মধ্যেও কিন্তু অনেকগুলো গাছ রয়েছে। রোদের কারণে আমরা ওখানে সিকিউর করে রেখেছি কিছু গাছকে। আমাদের ছাদে ড্র্যাগন ফ্রুটের গাছ রয়েছে। দেখছি আজকাল সবার গাছেই ফ্রুট হলেও প্রায় 2-3 বছর আগে এই গাছগুলো লাগানো হয়েছে। আমাদের গাছে কিন্তু একটাও ড্র্যাগন ফ্রুট হয়নি, জানি না কেন। আশপাশটা দেখো বৃষ্টির কারণে কতটা সবুজ। আমি না খুব ভাগ্যবতী, কারণ ছোটবেলা থেকেই আমার জীবনটা কেটেছে শহরে। তারপর বিয়ের পর আমি চলে এলাম একটা প্রত্যন্ত গ্রামে। প্রথম আমি এই গ্রামে এসে বেশ কিছু খারাপ সাইড যেমন মানুষের দেখেছি, তেমন ভালো সাইড আরও বেশি দেখেছি। গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় অনেকটাই হেল্পফুল। তোমার যদি এতটুকু একটা প্রবলেম হয় তাহলে গোটা পাড়ার লোক তোমার বাড়িতে চলে আসবে তোমাকে সাহায্য করতে। ধরে নাও কেউ একজন অসুস্থ, তার কিছু টাকা লাগবে, সঙ্গে সঙ্গে গোটা পাড়ার লোক তার জন্য টাকা কালেক্ট করতে শুরু করে দেয়। মানে পাড়াতেই, তাকে আর পাড়ার বাইরেও যেতে হয় না। এটা কতটা ভালো একটা দিক। তারপর তার সুচিকিৎসা হয়। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানকার। আর এই দেখো কতগুলো আমাদের ড্র্যাগন ফ্রুটের গাছ, কিন্তু একটাও ফল হয়নি। এই গাছটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। আমি ভাবছি এই সমস্ত গাছগুলোকে ছাদ থেকে নামিয়ে আমাদের একটা বড় ব্যালকনি রয়েছে, সেখানে সাজাবো। আর বেশ কিছু কাগজ ফুলের গাছ কিনে নিয়ে আসবো। দেখা যাক কতটা পারি। আসলে এই ছাদ থেকে বারবার টব নামানো, তারপর সিঁড়ি বয়ে বয়ে ওটা না একার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। ফারাদ ডিউটি যায়, ও টাইম পায় না, আর মাও অসুস্থ থাকে। সেই কারণে এই গাছগুলোকে আমি ছাদ থেকে এখনও নামাতে পারিনি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার ব্যালকনিটা খুব সুন্দর করে সাজাবো। এটা আমার স্বপ্ন বললে চলে। আমার ব্যালকনিতে প্রচুর গাছ থাকবে, তার মধ্যে আমি জুঁই ফুল, বেলি ফুল এগুলোও লাগাবো। তারপর কাগজ ফুল লাগাবো। কাগজ ফুল মেনলি অতটা মেনটেনেন্স লাগে না, কিন্তু প্রচুর ফুল হয়, গন্ধ নেই, কিন্তু দেখতে সুন্দর লাগে। তাই আমি ভেবেছি বেশ কিছু কাগজ ফুলের গাছ নিয়ে এসে আমার বারান্দাটাকে সাজাবো। আজকে দুপুরে আমি লাঞ্চ করিনি, এখন খিদে পেয়েছিল তাই একটু ভাত নিয়ে খেয়ে ফেললাম। আর যেই কথাটা বলছিলাম বারান্দার কথাটা, কিছুদিন পর তোমাদেরকে আমি আমার বারান্দার ভিডিওটা দেখাবো, যেটা দেখে তোমরা সাজেস্ট করো আমরা এখানে কি করতে পারি। আমার খুব ভালো লাগে ব্যালকনিতে বা বারান্দায় বসে চা খেতে, অনেকটা সময় কাটাতে। দেখা যাক কবে সেই স্বপ্নটা পূরণ করতে পারি। আজকে বাড়িতে কেউ নেই, শুধু নানি আর আমি। তাই আমি ভাবলাম যখন সব কাজই হয়ে গেছে তাহলে কিছু ভিডিও আর ফটোশ্যুট করা যাক। এই শাড়িটা দেখছো, এটা হলো বাংলাদেশি শাড়ি। এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের, ওনার প্রায় 15 বছর আগেকার শাড়ি।
আব্বা বাংলাদেশ থেকে মায়ের জন্য এনে দিয়েছিলেন। আর এই শাড়িটা মা কখনোই পরেননি, আর আমাকে বলেছেন এটা তুমি নাও, কোনো দিন পরে ছবি তুলবে। তাই আমি ভাবলাম আজকে যখন মা নেই, এই শাড়িটা পরে মাকে ছবি পাঠাবো, তাহলে মা খুশি হয়ে যাবেন। জানো তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা না খুবই একদম ফিকা ফিকা টাইপের, তাই আমি ভাবলাম এই টুনি বাল্বটা লাগাই, তাহলে ছবি তুললে ভালো আসবে। ফ্রন্ট ক্যামেরাতে লাইটিংয়ের ইস্যু হচ্ছিল, তাই আমি ব্যাক ক্যামেরাতে ওই মিররের সামনে যতটুকু ফটো তুলতে পেরেছি ওইটুকু তুলেছি। আর এই লাল শাড়ি পরে তোমাদের আপুকে কেমন লাগছে সেটা কমেন্ট করতে একদমই ভুলো না। কিন্তু জানো তো একটা ভিডিও করতে বা ফটো শ্যুট করতে অনেকটা সময় লেগে যায়। মেকআপ করো, শাড়ি পরো, হেয়ারস্টাইল বানাও, তারপর আরও কত কি, একটা টেক বারবার নাও। আর জানো এই শাড়িটার সঙ্গে এই ওড়নাটা রয়েছে, জানি না ওড়নাটার কাজ কি। আমি একটা জায়গায় দেখেছিলাম যে এই ওড়নাটা হিজাবের মতো পরতে হয়, আবার এক জায়গায় দেখেছি ঘাড়ের একটা সাইডে নিতে, তো আমি বুঝতে পারিনি, আমি হিজাবের মতো করেই পরেছি। এই প্রথম আমি হিজাব পরলাম, কেমন লাগছে বলো তো। আমি বুঝতে পারছিলাম না, তবে আমি সবাইকে ফটো সেন্ড করেছি, সবাই আমাকে বলেছে বারবি ডল লাগছে একবারে। তোমাদের দাদা, রিমন, মা সবাইকে পাঠিয়েছি, আর সবার কাছে প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি। আমার এই শাড়িটা পরে তোমরা যদি ছবি দেখতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি ঝর্ণা012334 সেখানে গিয়ে ফলো করে নিও, আর আমার ফটোতে লাইক আর কমেন্ট করে দিও। আমার শুটিং হয়ে গেছে, ওর পরও আমি দুটো শাড়ি পরে ছবি আর ভিডিও তুলে নিয়েছি, সেগুলো পরে পোস্ট করব। আর তোমরা যদি সেগুলো দেখতে চাও, তাহলে তোমরা ফটাফট কমেন্ট করে দাও, তাহলে আমি সেই ছবিগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সেগুলোও কিন্তু আমার মায়ের শাড়ি, মা মানে শাশুড়ি মা। দেখো ঘরটা কতটা নোংরা হয়ে গেছে, একটা শ্যুট করতে গিয়ে প্রচুর নোংরা হয় ঘর, পরে আবার আমাদেরকেই খাটতে হয়। অনেক শুটিং হয়ে গেছে, এবার আমি যাব রান্নাঘরে। আর আমি রাত্রে ডিনারের জন্য বানিয়েছি দেশি মুরগির ঝোল আর রুটি। আজকে শুধু আব্বু, আমি আর নানি রয়েছি। ফারাদ গেছে ডিউটিতে, ওর আজকে রয়েছে নাইট ডিউটি। আগের ভিডিওতে নাসিয়া আর আরিফা বলেছে দিদি যদি আটাটা গরম জল দিয়ে মাখো তাহলে রুটিগুলো আরও নরম হবে, তাই আজকে ওদের কথা মতো আমি গরম জল দিয়ে আটা মেখেছি। আর সত্যি রুটিগুলো আগের তুলনায় অনেক বেশি নরম হয়েছে। রিয়া কমেন্ট করেছে, ও বলেছে সব রুটিগুলোই গোল গোল হয়েছে আর সব রেসিপিগুলোই খুব সুন্দর হয়েছে। আর আরেকটা ভিডিওতে ও বলেছে দিদি পার্সেল করে বিরিয়ানি পাঠিয়ে দাও। সত্যি পসিবল হলে আমি সত্যিই পাঠিয়ে দিতাম। আর এখানে আমার রুটি বানানো শেষ হয়ে গেল, এখন আমি খেয়ে নিব। ইদানিং আমি তাড়াতাড়ি ডিনার করে ফেলি। এখন বাজে 8টা, আমি খেয়ে নেব, আর আমার ওষুধ খেয়ে আমি 10টা-11টার মধ্যেই ঘুমিয়ে যাব। এখনকার জন্য এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলেই তো আবার নতুন ভিডিও বানানোর সাহস পাবো। ওকে, বাই।